নমস্কার, তক্কযুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক অধিকারী এবং আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, 5 বছর পর পর কিন্তু যে শাসক দল থাকে সেই শাসক দলের দেশের মানুষকে জবাব দিতে হয়, রাজ্যের মানুষকে জবাব দিতে হয়। তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি থাকে সেই প্রতিশ্রুতিগুলো কতটা পালন করা হয়েছে এবং কী কারণে পালন করা হয়নি, সেই সমস্ত কিছু জবাব কিন্তু দেশবাসীর কাছে দিতে হয়। যদি বিধানসভা নির্বাচন হয় তাহলে কিন্তু রাজ্যের মানুষের কাছে দিতে হয়। লোকসভা নির্বাচন কিন্তু দোরগোড়ায়। আর দেশের যারা শাসক দল রয়েছে তাদের কর্মসংস্থান নিয়ে কি প্রতিশ্রুতি ছিল এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি সত্যিকার অর্থে কতটা বাস্তবায়িত হয়েছে সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে আলোচনায় আজকে অংশ নিয়েছেন বিজেপির পক্ষ থেকে রয়েছেন কমল দে, আমার পাশে যিনি রয়েছেন ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তারপরে যিনি রয়েছেন কংগ্রেসের তপন দত্ত, ওনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা বিজেপির যিনি রয়েছেন কমলবাবুর কাছে যাচ্ছি। 2014 সালের লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি ছিল 2 কোটি চাকরি প্রদান করার, সেই প্রতিশ্রুতি বিজেপি দল পালন করেনি। আমি আশা রাখবো আপনারা বিষয়টা খুব ভালো করে জানেন। ভারতীয় জনতা পার্টি কখনো বলেনি যে আমরা সরকারে আসার পর এই দেশের যুবকদেরকে চাকরি দেব বলেনি, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটার কথা বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টি 14 সনে যখন নির্বাচনে আসে, নির্বাচনের সেই সময় আমাদের নেতৃত্ব এবং রাষ্ট্রীয় সভাপতি এবং সেই সময় আমাদের প্রধানমন্ত্রীর যিনি পদপ্রার্থী ছিলেন এবং প্রধানমন্ত্রী বর্তমানের, উনি আমাদের বলেছিলেন, আমাদের দেশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা 2 কোটি লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করব। অলরেডি 2 কোটি লোকের বেশিও কর্মসংস্থান হয়েছে ভারতবর্ষে। প্রত্যেকটা রাজ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই রাজ্যেও কর্মসংস্থানের জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং সেটা বিগত দিনে এই রাজ্যে আমরা দেখতে পাইনি, কারণ এই রাজ্যে কমিউনিস্ট পার্টির শাসন ছিল। আর 4 বছর পুরা নষ্ট করে দিয়েছে এবং কর্মসংস্থানের ব্যবস্থা না করে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে বারবার কাঠঘোড়ায় দাঁড় করিয়েছে। সেটা হচ্ছে তাদের রাজনীতির একটা অংশ। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার সারা ভারতবর্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে মুদ্রা লোনের মাধ্যমে। ভারতবর্ষে প্রত্যেকটি যুবককে মুদ্রা লোনের মাধ্যমে দাঁড়িয়ে করেছে, মেকিং ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষে কর্মসংস্থান অবশ্যই আসছি। মুদ্রা লোন যোজনা বা বিভিন্ন যে ধরনের যোজনা রয়েছে এগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কংগ্রেসে যিনি রয়েছেন তপন বাবুর কাছে যাচ্ছি। 2 কোটি বেকারের চাকরি প্রদান করার কথা বলা হয়নি, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল কর্মসংস্থান। 2 কোটির বেশি মানুষের ইতিমধ্যেই কর্মসংস্থান হয়েছে সারা দেশে, কি বলবেন? না, 2 কোটি কর্মসংস্থান ওনারা করবেন সেই প্রতিশ্রুতি তো ছিল একদম। আচ্ছা, দেখা গেল যে 2 কোটি কর্মসংস্থানের যে উনি বললেন যে 2 কোটির উপরেই করেছে, সে তথ্যটা কিন্তু ভারতবর্ষের কারোই জানা নেই। কারণ কর্মসংস্থানের তথ্যই কিন্তু নেই। প্রত্যেক গভর্নমেন্ট তার একটা তথ্য রাখে, কি কর্মসংস্থান কি হলো বা চাকরিচ্যুতি কি হলো, সব কিছুর একটা তথ্য থাকে, সেই তথ্যটাই নেই। আর নীতি আয়োগ যে নাকি এই রোজগার সংক্রান্ত, রোজগার বলতে চাকরি, সেটা প্রাইভেট একটা কোম্পানিতেই হোক, ছোট কলকারখানাতেই হোক বা সরকারি দপ্তরেই হোক, সেই নীতি আয়োগ কিন্তু 2018-তে বলল যে রোজগারের বিষয়টা নিয়ে বলল গম্ভীর, গম্ভীর রূপ। তার মানে উনি নীতি আয়োগ বোঝাতে চাইছে যে রোজগারের অবস্থা খুবই করুণ, এবং যার ফলে আপনার এই যে কিছুদিন আগে বেকারত্বের যে রেশিওটা বেরোলো, তাতে কিন্তু দেখা গেল যে এই গভর্নমেন্ট এই 5 বছরে কিন্তু এটা অনেক মানে উপরে চলে গেছে। তার মানে এটা থেকে পরিষ্কার যে রোজগারটা এই সরকার দিতে পারেনি। এটা কি কারণে দিতে পারেনি, এটা এই গভর্নমেন্ট বুঝবে, সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে যে কী কারণে দিতে পারেনি। তবে ওনাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি ওনারা পালনে ওনারা ব্যর্থ, যার ফলে সারা দেশেই আজকে আপনার বেকারত্বের জ্বালায় ভুগছে যুবক যুবতীরা। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বেকাররা তাদের রোজগারের সন্ধানে হন্য হয়ে উঠছে, এবং এই নির্বাচনে তার একটা
প্রতিফলন ঘটবে সেটা নিশ্চিন্তে বলা যায়। হ্যাঁ, কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামী যে লোকসভা নির্বাচন তাতে আপনাদের যে ব্যর্থ হয়েছেন আপনাদের দল এবং আপনাদের যে সরকার আপনাদের দল পরিচালিত সেই সরকার ব্যর্থ হয়েছে দেশে 2 কোটি বেকারের কর্মসংস্থান করতে, তার প্রতিফলন ঘটবে ভোট বাক্সে। এটা যেটা বললেন কংগ্রেসের পক্ষ থেকে তপনদা, ওনাদের পক্ষ থেকে বলাটাই দরকার, না হলে ওনাদের সেই পরিমাণে গ্রহণযোগ্যতা আসবে না। না, এটা আমার পক্ষ থেকে বলিনি, এটা নীতি আয়োগের কথাটাই আমি বললাম। আমরা কিন্তু দল থেকে বলিনি। ভারতবর্ষে যে পরিমাণে যুবকদের মধ্যে নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টিকে গ্রহণযোগ্যতা এবং বেড়েছে, এইবার বিগত দিনে দেখা গেছে যতটুক ভারতবর্ষের যুবকরা এগিয়েছিল তাতে বেশি যুবকরা এখন নরেন্দ্র মোদীকে এক নম্বরে নরেন্দ্র মোদীকে নেতা হিসাবে বেছে নিয়েছে। দেখুন, নরেন্দ্র মোদীর তুলনা রাহুল গান্ধীর তুলনা করলে কোথাও মিলে না, সমকক্ষ করাই সম্ভব নয়। এবং বিরোধী দলের মধ্যে এমন কোন নেতাকে দেখাতে পারবেন না যে নরেন্দ্র মোদীর সমকক্ষ বসানো যায়, এটা সম্ভবই না। কারণ ভারতবর্ষের কিছুদিন আগে আমরা 14 নির্বাচনে চায়ওয়ালা বলেছিল, ঠিক আছে, সে চায়ওয়ালা 5 বছর সরকার চালিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে দেশের মানুষকে রক্ষা করতে হয়, কিভাবে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, স্বদেশী যে পণ্য তৈরি করতে হয়, স্বদেশী মানসিকতা তৈরি করতে হয়, এটা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছে। আমাদের দেশে এখন আমাদের দেশে রাইফেল তৈরি হচ্ছে আর্মিদের জন্য। আমাদের রাইফেল কি আজকে নতুন তৈরি হচ্ছে নাকি? বলছি আধুনিক আমাদের দেশে প্লেন তৈরি হচ্ছে, জাহাজ তৈরি হচ্ছে, এই মোবাইলটা প্রথম যখন মোবাইল বের হচ্ছে তখন এক ধরনের ছিল, আজকে স্মার্টফোনে পরিণত হয়েছে। তপনদাকে বলছি, আগে আমাদের দেশে 5 বছর আগেও মনমোহনজির সরকার থাকতে, এর আগে নরসিংহাজির সরকার থাকতে, এর আগে রাজীব গান্ধীজির সরকার থাকতে বিদেশ থেকে আমাদের আমদানি করতে হতো। এখন ভারতবর্ষের মাটিতে প্লেন তৈরি হচ্ছে, ভারতবর্ষের মাটিতে জাহাজ তৈরি হচ্ছে, ভারতবর্ষের মাটিতে হেলিকপ্টার তৈরি হচ্ছে, এবং ভারতবর্ষের সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র যা প্রয়োজন সব তৈরি হচ্ছে, বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হচ্ছে। সেই ভারতবর্ষের মধ্যে আজকে বিগত দিনে চায়না থেকে খেলনা আমদানি হতো, প্লাস্টিকের জিনিসপত্র আমদানি হতো, এখন ভারতবর্ষে হচ্ছে। ইলেকট্রনিক জিনিসপত্র আগে বিদেশ থেকে আমদানি হতো, এটা ভারতবর্ষে হচ্ছে। এবং ভারতবর্ষ হচ্ছে বলে এবং বিদেশিরা অনেক টাকা এখানে নিয়োগ করছে, তাতে কি হয়েছে? মানুষের কর্মসংস্থান হয়েছে। সেইভাবে কর্মসংস্থান করা হচ্ছে ভারতবর্ষে। নরেন্দ্র মোদীর মতন চিন্তাধারা সেই রাহুল গান্ধী এই জীবনে করতে পারবে না, আরেক জীবন নিয়ে আসলে যদি করতে পারে। কিন্তু এই দেশে সবচেয়ে বেশি দুঃখজনক, বিরোধীতে বসে কিন্তু সরকারকে সহযোগিতা করেনি একবারও। সরকারের যিনি নেতা, সরকার যিনি পরিচালনা করছেন তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করছেন। এদের কাজ হচ্ছে সরকারে যদি না থাকে সে আমাদের একটাই কাজ, সরকার বিরোধী কাজ করা। বিজেপির প্রতিশ্রুতি মতো 15 লক্ষ টাকা করে কোথায় গেল? এই 15 লক্ষ টাকা করে দেশবাসী প্রত্যেকের অ্যাকাউন্টে বলা হয়েছে। বিজেপির জুমলা বলা হয়েছিল কি? না, জুমলা এটা তো হচ্ছে কমিউনিস্ট পার্টির ভাষা, এখন কংগ্রেসও বলে। না, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি এই ভাষাটা তৈরি এনেছিল, এখন কংগ্রেসী নেতারা অন্য দলের তারাও বলে, আমরা শুনি। কিন্তু একটা কথা বাস্তব, বিজেপি বলেছিল যে কালো ধন উদ্ধার করে আনবো। যদি আমরা কালো ধন উদ্ধার করে আনার পর হিসাব করে একটা দেখিয়ে দিয়েছিল যে 15 লক্ষ টাকার মতন দেওয়া যায় গরিবের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া যায়, এরকম হিসাব একটা দেখিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত পূর্ণতা আসতে পারেনি। কিন্তু ভারতবর্ষে একটা কাজ করেছে, কালো ধন যে হয়েছে, কংগ্রেসী নেতারা এবং সিপিএম এর নেতারা, এই রাজ্যেরও অনেক নেতাদের অনেক সম্পত্তি, কমিউনিস্ট থেকে কংগ্রেসরা জুমলা শব্দটি আমদানি করেছে। কমিউনিস্টরা সেই ধরনের শব্দ বলতো, কংগ্রেসে কিন্তু এখন এই সেই জুমলা শব্দটি ব্যবহার করছে বিজেপির বিরুদ্ধে। জুমলা শব্দটা কি? যদি আপনি কোনো ধরনের প্রতিশ্রুতি দেন, কোনো কমিটমেন্ট করেন, সেই কমিটমেন্ট রক্ষা যদি আপনি ব্যর্থ হন, সেটাকে বলে জুমলা। সেটাকে বলে জুমলা। এখন কমল বাবু যা বললেন, ওনার দলের কোনো গান তো উনি গাইবেনি, কিন্তু ওনাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি কিন্তু বলেছেন যে
তুলে আরে ধরেছি। বাস্তব যেটা অবাস্তব সত্য তো এটা এটাকে তুলে জনগণ ধরেছি। বিচার করবে, বাস্তব আপনি অবাস্তব। বলুন তো কংগ্রেস সরকারের এখন সময়, এখানে কংগ্রেস না, না, সরকারের এগুলি সময়, কোনো মনমোহন প্রশ্ন- সিংজি না, না, এগুলি কোনো- সময়ে এগুলি- ভারতবর্ষের আরে এগুলি যদি কোনো খবরের কথাই কাগজ না। খুলতো, আমাদের আপনাদের মিডিয়ার যখন আমরা খুলতাম, টিভি দেখতাম, প্রথমে একটা স্ক্যান্ডাল, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা স্ক্যান্ডাল, কি 100,000 কোটি টাকা, 200,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, এরকম লুট। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে আমি চকিদার, আর তখনকার চকিদার ছিল কি চুপ করে চোখ বন্ধ করে থাকতো। তখনকার চকিদার চুপ করে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো আর সবাইকে বলতো তুমি যাও আমি আছি, ওই ধরনের চকিদার। আর বর্তমানের চকিদার হচ্ছে তুমি যেতে পারবে না চুরি করতে, চুরি করলে ধরে নেব। মানে কর্মসংস্থান করতে পারেননি কিন্তু দুর্নীতি বন্ধ করেছেন। করাপশন তো একবারে ধ্বংস করে দিয়েছে। কর্মসংস্থান করতে পারেননি। কর্মসংস্থান করে, আমি তো বললাম না, মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষে অনেক শিল্প তৈরি হয়েছে। মানে এখন এখানে চীন আজকে চীন আমাদের থেকে অনেক পিছিয়ে। মানে এইভাবে বললে তো হবে না। না এখন বলুন, ওনাকে বলতে দিন, বিজেপি যদি এখন যদি মনে করে যে আমি বলবো আর অন্য কাউকে বলতে দেব না, তাহলে বলতে পারে। না বলুন বলুন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার সেই কারণেই পয়েন্ট হারিয়ে যায়, যদি এক নাগারে বলতে থাকে পয়েন্ট। সেই আমার প্রশ্নটা ছিল অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে। না না, 15 পরবর্তী সময় অমিত শাহ বলেছেন এই জুমলায় 15 লক্ষ টাকাটা কি বলেছিল যে 100 দিনের মধ্যে বিদেশে যে জমানো কালো টাকা, সেই কালো টাকার যে পরিমাণ, সেই পরিমাণ কালো টাকা আমরা উদ্ধার করে আনবো 100 দিনের মধ্যে, এবং প্রতিটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমরা দিয়ে দিতে পারবো। তার মানে কি, মানে আমি 100 দিনের মধ্যে আমি কালো টাকাটা উদ্ধার করে আনবো। 100 দিন আজকে 5 বছর পারলো না। উপরন্তু ভারতবর্ষে একটা মানে বিপজ্জনক অধ্যায় তৈরি করলো কালো টাকার নামে, আপনার নোটবন্দি। নোটবন্দির যেখানে বলা হয়েছিল, আমরা দেখেছি যে রিজার্ভ ব্যাংকের তাতে সম্মতি ছিল, সেই কারণে নোটবন্দি হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 26 মাস পর একটা রিপোর্ট বেরিয়ে এসছে আরটিআই এর মাধ্যমে, যে নোটবন্দির 2.5 ঘন্টার আগে, মানে 8 নভেম্বর 2016 2.5 ঘন্টার আগে, রাত্রি 8টায় নোটবন্দি হয়েছে, তার 2.5 ঘন্টা আগে আপনার গভর্নর ছিল, মানে আপনার উর্জিত প্যাটেল ছিল, এবং এখন যিনি আপনার গভর্নর রিজার্ভ ব্যাংকের, উনিও ছিল। তাতে বেরিয়ে এসছে যে আমরা তাতে বলেছি যে নোটবন্দি করলে কোনো ধরনের কালো টাকা বেরোবে না, কারণ নোট ভারতবর্ষে যে কালো টাকা আছে সেই টাকাটা গোল্ড এবং ল্যান্ডের মধ্যে ঢুকে আছে। হ্যাঁ, অতএব কোনো অবস্থাতেই ক্যাশ নেই। আর ক্যাশ যে টাকাটা আছে সেটা অতি নগণ্য, জাল টাকাও তাতে বন্ধ হবে না, আপনার উগ্রপন্থীর কার্যকলাপও তাতে বন্ধ হবে না, কিছুই হয়নি। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে আলটিমেটলি নোটবন্দি হলো। নোটবন্দি কি হলো, 4 মাসে 15 লক্ষ লোক বেকার হয়ে গেল। 4 মাসে 15 লক্ষ লোক বেকার হয়ে গেল, আর এমনিতেই রোজগার নেই, তার মধ্যে বেকার, তার মধ্যে হয়রানি। ভারতবর্ষের কালো টাকার নাম করে মা মাসিদের টাকা পর্যন্ত নষ্ট হলো, কারণ মহিলারা বাড়িতে টাকা জমিয়ে রাখে, সেইগুলি আপনার বিপদের জন্য। প্রতিটা ফ্যামিলিতে, আমার আপনার সবার ফ্যামিলিতে এরকম মহিলারা একটা টাকা আপনার রেখে দেয়। কোন মহিলাকে দেখাতে পারবে যে টাকাটা মহিলাকে দেখানো, মহিলাকে দেখানো না দেখানোর মহিলাকে দেখাতে পারবে যে টাকাটা নষ্ট হয়ে গেছে। মহিলাকে একটা দেখানোর মহিলার কাছে 2000 আর 3000 5000 আর 10000, আরে 2000 ভারতবর্ষের নাগরিক মহিলা যারা আছেন তাদের কাছে দেখাতে পারবেন এরকম একজন মহিলা বলেছে যে আমার টাকা নষ্ট হয়ে গেছে। 99.3% টাকা অলরেডি এই রাজ্যের কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের টাকা নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একবার শত্রু মানে শত্রু হিসাবে নিয়েছে, কারণ অর্থ নষ্ট হয়ে গেছে। কথার 500 টাকা 1000 টাকা আপনি বলতে পারবেন এই ভারতবর্ষের কোন সাধারণ নাগরিকের কোন টাকা নষ্ট হয়েছে,
কোন সাধারণ নাগরিক আত্মহত্যা করেছে টাকার জন্য? আরে 150 লোক তো এটিএম এ দাঁড়িয়ে প্রাণ গেল। 150 লোকের এটিএম থেকে প্রাণ গেল। লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে, লাইনে দাঁড়িয়ে 150 লোকের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে। সেটা তো এখন জানতে হবে তো। সেটা না জেনে তো রৌদ্র লাগলে হার্টের রোগ থাকলে হার্টের রোগ থাকলে অসুবিধা হতেই পারে। এখন আসবে হার্টের রোগ নেই, আরেকটা নষ্ট হয়েছে, এগুলি যুক্তিগত নেই। এগুলি যুক্তিগত এই যে যুক্তি দিয়ে কথা বলা না, যুক্তি দিয়ে কথা বলাটা শ্রেয়। অর্থনীতিতে লাভ হয়েছে উগ্রপন্থীদের এবং জাল নোট আজকে মার্কেটের থেকে চলে গেছে। কোথায় আজকে জাল না নোট হলে বন্ধ জাল নোটে হয়েছে? ত্রিপুরা রাজ্যে কি কম জাল নোট চলতো? কে বললো বাংলাদেশে থেকে কম নোট জাল আসতো? নোটের রমরমা বন্ধ? কে সেই বললো? এই কে বললো বাংলাদেশ জাল থেকে কম নোটের আসতো, রমরমা? তারপর পাকিস্তান 2 থেকে মাসের কম মধ্যে আসতো। দেখাতে পারবেন? নোট বের হবার 2 আজকে মাসের মধ্যে কমেছে, অনেক কমেছে এবং বন্ধ হয়েছে। নোট বন্ধে 2 মাসের মধ্যে বেঙ্গালোরে 2000 টাকার জাল নোট বের করে দিল। আমি এই 8 তারিখের উগ্রপন্থী আগে কার্যকলাপ 8 বাড়লো, তারিখের আগে কমলো না, আমি বাড়লো। 8 তারিখের আগে আমি গিয়েছিলাম দোকানে। আমি এত টাকাটা এত ভাবতেও পারি না এটা জাল নোট হবে। 2টা নোটের মধ্যে একটা নোট জাল নোট। আমি দেখে অবাক, বললো এটা চলবে না। পুরো সত্যি আর 2-3 দিন নোট না, আপনাদের- আজকে সেই জাল নোট মার্কেটে থেকে উধাও। বিরোধীদের যেটা কংগ্রেসের সবচেয়ে বড়, কংগ্রেস অনেক জমিয়েছিল, অনেকের নেতার বাড়িতে ছিল, সেগুলি নষ্ট হয়েছে। এখন তাদের আত্মহত্যা করার মতো ব্যাপার হচ্ছে পরিস্থিতি যে হয়েছিল। কিন্তু ব্যর্থতাকে সাধারণ ডাকতে- নাগরিকের কোনো অর্থনীতিতে ব্যর্থতাকে বা ডাকতে গরিব গলা মহিলা চড়ানোটাই পরিবারে এটা কোনো বিজেপিদের অসুবিধা হয়নি। এখন বিজেপি এটা একটা প্রচার এবং এই ভারতবর্ষে প্রচারে এবারের নির্বাচন যে পার হতে একটা পারবে না। মিথ্যা- নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী আগামীতে আর সেই তো প্রধানমন্ত্রী, ওসব আবারও সবাই প্রধানমন্ত্রী বলবে, হবে। এগুলি ফালতু মিস কলের চাকরিগুলো কোথায় গেল? চৌকিদার দাঁড়িয়ে আছে। মিস কলের চাকরিগুলো কোথায় গেল এ রাজ্যে? এ রাজ্যে যখন বলা হয়েছিল মিস কল দিলে চাকরি হবে, ভুল কথা। কে বললো এসব মিস কল দিলে চাকরি হবে? কেন কেন আপনার এই সে কে বললো বললো চাকরিতে হবে? এই सुनील देवदर्जी बोल लो जो मिस कॉल दिन आप लोगों का नाम रजिस्टर्ड हो जाएगा और 3 साल का अंदर रोजगार मिल जाएगा। না, এরকম কোনো কথা বলা হয়নি। আমি রেকর্ডিং দেখিয়ে দেবো। রেকর্ডিং দেখান না, এরকম অনেক কিছু বলা হয়েছে। সুনীল মানে দেবদর্জি মানে নির্বাচনের অনেক জন্য কিছু অনেক বলেছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে, না, না, সেটা আর সেই জায়গায় বেকারদের- মুখ্যমন্ত্রী বেকারদের- শপথ নিয়েই বললো কি যে চাকরি দেওয়া সম্ভব না, নেতার বাড়িতে ঘুরবেন না আপনার। মুখ্যমন্ত্রী যেটা বলেছে না, বিগত কাজেই বিগত ভয় দিনে পানের দোকান দিয়ে নতুন গায়ে পালন। যুবকদেরকে রাস্তা দেখিয়েছে যে আগে কি হতো, ত্রিপুরা রাজ্যের মানুষকে একটা এমন পরিস্থিতি তৈরি করেছে 25 বছর সিপিএম পার্টি, এর আগেও 5-10 বছর সিপিএম পার্টি, যে নেতার বাড়িতে গেলে পার্টি করলে সিপিএম পার্টি করলে চাকরি পাওয়া যায়। আর ভারতীয় জনতা পার্টির নেতা বলেছে নেতার বাড়িতে ঘুরতে হবে না, চাকরি তুমি পরীক্ষা দিলেই পাবে। আমরা এমন ব্যবস্থা করছি, একটা সময় আগামী 5 বছর পর আমাকে আবার এখানে যখন ডাকবেন আমি দেখাবো যে বাইরে থেকে লোক আসবে ত্রিপুরা রাজ্যে চাকরি করার জন্য। ত্রিপুরার বেকার যাকে বেকার বলা হচ্ছে, বেকাররাই কর্মসংস্থানের অভাব রোজগার ছিল, নেই, আবার বাইরের কর্মসংস্থানের বেকার ব্যবস্থা করা হচ্ছে রোজগার। ত্রিপুরা রাজ্যে। এগুলি এবং মুখ্যমন্ত্রী যা বলেছে এটা সত্য, এবং যুবকদেরকে উনি বলেছেন নিচে কর্ম তৈরি করো, অন্যকে কর্ম দাও। কর্ম তৈরি করো, শিল্পের ব্যবস্থা করো, তোমার মাথায় যা আছে বুদ্ধি কাজে লাগাও, কর্মসংস্থানের ব্যবস্থা করো, এই সেখানে আবার যুবকদের কাজ। হ্যাঁ তপন বাবু, এবং এই সেটাকে রাজ্যের তপন বাবু, বাইরে থেকে বেকাররা অন্য মানিক কিছু বাবুর কাছ বলেনি। থেকে হ্যাঁ, বাইরে- এই রাজ্যের বেকাররা মানিক বাবুর কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করেছে, এখন নতুন করে বিপ্লব বাবুর কাছ থেকে জ্ঞান অর্জন না, করছে। বিপ্লব বাবুকে কাজেই এই আপনারা যদি রাজ্যের বলেন, বেকারদেরকে যদি বিপ্লব বাবু- ভাবে যে বিপ্লব তারা বাবু অবুঝ, ভুল ধারণা, কর্ম তৈরি করতে পারে, ভুল ধারণা, কর্মসংস্থান কে তৈরি কর্ম করতে তৈরি পারে, করতে বিপ্লব পারে, বাবুর কি সঙ্গে- করতে হবে সেটা বিপ্লব এখানে বাবুর ভারত করে। সঙ্গে এই মানিক ত্রিপুরা বাবুর রাজ্যের তুলনা হয় না। বেকারদের ভালো জানা মানিক আছে বাবুরা কি করে করতে হয়। কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে। আর বিপ্লব বাবু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যুবকদের মর্ম বুঝেন, উনি কর্মসংস্থান তৈরি করছেন। দুইজনের মধ্যে তফাৎ আছে। আগে সিটুর মাধ্যমে ত্রিপুরা রাজ্যে পাটকল বন্ধ, আমাদের এমবিটিলাতে অনেক একটা- ছোট ছোট ফ্যাক্টরি ছিল, সেগুলি বন্ধ। সে ভুজংনগরে ফ্যাক্টরি হওয়ার কথা ছিল অনেক, কিন্তু সেখানে বন্ধ, মাফিয়া আর সিটু। কিন্তু আজকে কিন্তু এখানে মাফিয়া রাজ নেই। কেউ যদি আপনিও যদি আরে কর্মসংস্থান সেই কারণেই তো করতে পরিবর্তন। পারেন। মানুষ তো মুখ্যমন্ত্রী সে বলেছে যে না, না, কর্মসংস্থানের বিজেপি তো ব্যবস্থা তার করা সংগঠন হচ্ছে দিয়ে এবং পরিবর্তন করছে। আনেনি। মানুষ সিপিএম এর উপর তিক্তি বিরক্ত হয়ে 10 মাসে ত্রিপুরা রাজ্যের যা এই করে রাজ্যে গেছেন পরিবর্তন আপনারা, আনলো। কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে। আপনাদের শাসনের ফলে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এর বন্ধুত্বের শাসনের ফলে যা হয়েছে, কে কার শাসনের ফলে হয়েছে সেটাকে সেটা তো প্রমাণ হবে। আজকে 25 বছর পর 10 মাসে সম্ভব না, লাগবে, সময় লাগবে, অন্তত 5 বছর সময় দিন।
তার আগে আপনারা চিৎকার করছেন। না না, তার আগে না, কিন্তু আজকে দিনে দোরগোড়ায় দেশের লোকসভা নির্বাচন, দোরগোড়ায় দেশের লোকসভা নির্বাচন 5 বছর পর আবার পরীক্ষার সময়। যদি পয়েন্ট ওয়াইজ কথা বলেন হ্যাঁ। তাহলে একটা কথা ডিসকাশন করা একদম। এক পয়েন্ট এখানে ফাট করে চলে গেলেন আপনার আরেক পয়েন্টে, দিল্লি থেকে চলে এলাম রাজ্যে, এইভাবে ডিসকাশন করা সম্ভব না। হ্যাঁ, তাতে হয় কি অসম্পূর্ণ থেকে যায় ডিসকাশন। হয় আমার কথার জবাব দিতে পারবে না, নয়তো আমি ওনাদের কথার জবাব দিতে পারবো। একদম, বলুন। এইভাবে সম্ভব না। না না না, আপনি আপনার কথাটা বলুন। হ্যাঁ বলুন। না, এখানে যে বলেছে যে এই যে এয়ার, যেটা যে এখানে প্লেন তৈরি করে, এখানে হেলিকপ্টার তৈরি করে, এগুলি কি নতুন হচ্ছে নাকি? হেলিকপ্টার, এই প্লেন তৈরি করে, যুদ্ধ বিমান তৈরি করে, তো এই যে হ্যাঁ আপনার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড যে, সেটা আজকে 70 বছর এই ভারতবর্ষে যুদ্ধ বিমান তৈরি করছে। কিন্তু দেখা গেল যে এইবারের যে আপনার 36টা যুদ্ধ বিমান যে কিনলো নরেন্দ্র মোদীর আমলে, তা দেখা গেল যে ভারতবর্ষের অনিল আম্বানির মানে আপনার অনিল আম্বানির কোম্পানিকে তার বরাদ দেওয়া হয়েছে। তবে অনিল আম্বানির যার নাকি একটা নাটবোল্ট বানানোর কোনো অভিজ্ঞতা নেই, মানে সবেমাত্র এই চুক্তি হওয়ার 10 দিন আগে ওনার ফ্যাক্টরি তৈরি হয়েছে, মানে ফ্যাক্টরি রেজিস্টার হয়েছে, তখনও ওনার কাছে কোনো ল্যান্ড নেই। ল্যান্ড এই চুক্তির পরে কিন্তু উনি ল্যান্ড নিয়েছে। তা সেইভাবে এখন কাজে এখানে ওই প্লেন তৈরি করে, হেলিকপ্টার তৈরি করে, এই কথাগুলি বলে লাভ নেই, কারণ এগুলির সমস্ত তথ্য সবার কাছে আছে। সবার, আরে প্লেন তো আজকে নয়, আরে কর্মসংস্থান এটা কি আজকে নতুন? প্লেন তৈরিটা কি আজকে নতুন? আরে প্লেন তৈরিটা কি আজকে নতুন নাকি? আরে নতুন না, কখনো আগে হয়েছে সামরিক বাহিনীর প্লেন তৈরি হয়েছে ভারতবর্ষে? কি বলে কি না, সামরিক বাহিনীর প্লেন তৈরি হয়েছে কিনা? আরে কোন প্লেনটা আমাদের দেশে, হেল কি করে, হেলের কাজটা কি, আর কোন প্লেনটা তৈরি হয়েছে একবার দেখান না, এরকম একটা নাম বলুন। কি বলবো, কিছু বলবো। আজকে ট্রেন তৈরি হচ্ছে, রেল তৈরি হচ্ছে, কিছুদিন আগে একটা রেলের উদ্বোধন হয়েছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশ থেকে এই পর্যন্ত কি রেল, অত্যাধুনিক রেল আগে অন্য দেশ থেকে আমাদের কিনতে হতো। আজকে প্রত্যেক দিন যত শিল্প কারখানা হবে, যত মানুষের আধুনিক যুগে ভারতবর্ষের যে শিল্প কারখানা হচ্ছে, এখানে মানুষের প্রয়োজন। সেই রেল নিয়ে যে রেলটা নিয়ে আপনি কথা বলছিলেন, সেই রেলটারও কিন্তু বিরোধীদের এবং রাহুল গান্ধী ওনাদের থেকে কিন্তু অভিযোগ ছিল, মানে অল্প কয়েকদিনে সেটা সাধারণ দুর্ঘটনায় ভেঙে চলে মানে তছনছ হয়ে গেছে। যেটা সেই রেলের কোয়ালিটি নিয়ে ভারতবর্ষের রেলের নিরাপত্তা এখনো দেওয়া সম্ভব হয়নি। রেল দুর্ঘটনা প্রায় সময় দেখা যায় যে রেল দুর্ঘটনা হয়েছে। রেল দুর্ঘটনা ভারতবর্ষের যে রেলের মানে দুর্ঘটনা থেকে মুক্তি দেওয়া যায়নি, নিশ্চয়তা দেওয়া যায়নি যে দুর্ঘটনা হবে না। তারপর যেখানে আমাদের রেল লাইনের এই অবস্থা, ব্যবস্থাপনা এই অবস্থা, সেই জায়গায় আমরা চলে যাই বুলেট ট্রেনে। আগে তো যেই জিনিসটা আছে সেটাকে আমি আগে ঠিক করি, তারপর যাবো আমি বুলেট ট্রেন। কারণ বুলেট ট্রেন অনেক বেশি ফাস্ট ট্রেন, যেই ট্রেন এখন এই কম স্পিডের ট্রেনগুলিতেই অ্যাক্সিডেন্ট হয়, প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো সেই জায়গায় বুলেট ট্রেন চালানোর মতো তো এই মানে এই ট্র্যাকগুলি মানে অচল। বুলেট ট্রেনের জন্য নতুন করে আমি ট্র্যাক করব, তো নতুন ট্রেনে নতুনভাবে ট্র্যাক করতে গেলে যে খরচা, সেই খরচা দিয়ে দেখা যায় যে এই ভারতবর্ষের রেল লাইনগুলিকে অনেক বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব, এবং নতুন রাজধানীর মতো আপনার দুরন্তর মতো ট্রেন চালু করা, অনেকগুলি ট্রেন চালু করা সম্ভব, যেগুলি নাকি অনেক জায়গাতেই নেই। হ্যাঁ, দুরন্ত তো সব জায়গাতে, সব রাজ্য থেকে আসে না। কাজেই ওই আমি প্রথম আগে আমার ঘরটাকে সুন্দর করব, গুছাবো, যাতে আমার ঘরটা নিরাপদ থাকে, তারপর যাব আমি এটাকে আরো কিভাবে। কি ভাবছেন 5 বছরে কতটুকু কর্মসংস্থান এই দেশে? না, কর্মসংস্থান বলতে তো কিছুই নেই। কর্মসংস্থান বলতে তো আমি তো বললাম তথ্য দেওয়ার কোনো রাস্তা নেই। কারণ গভর্নমেন্টের যে নীতি আয়োগ বলল যে রোজগারের অবস্থা খুবই গম্ভীর। কাজেই নীতি আয়োগ যখন এই কথা বলে, তখন তো আর আমার আপনার মতো পাবলিকের কিছু বলার নেই। কারণ নীতি আয়োগ হচ্ছে গভর্নমেন্টের দপ্তর, যে এই নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের দপ্তর। এটা আমার আপনার কিছু বলার নেই। ওনাদের তথ্যের উপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হয়, আমরা কিন্তু সেটাই থাকি না। শুধু তাদের কাছেই আছে, বিরোধীদের কাছে।
কংগ্রেসের কাছে আছে, অখিলেশ যাদবের কাছে আছে, অখিলেশ যাদবের পিসিমণির কাছে, এগুলি তো তাদের কাছে আছে। কিন্তু আমরা কিন্তু শুনিনি এখন পর্যন্ত এরকম গম্ভীর বিষয়। ভারতবর্ষে কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিনেও হবে। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর যা প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করেছে, যা শিলান্যাস করেছে তার উদ্বোধন করেছে। শুনুন, 5 বছরের মধ্যে আপনার- এত কাজ করতে আর কোনো প্রধানমন্ত্রীকে দেখা যায়, নরেন্দ্র মোদী কোনো সরকারকে দেখা যায়নি করতে। একদম কংগ্রেসের সরকার ছিল, না, তুলনা যদি ঠিকই তো। করেন অটল নরেন্দ্র মোদী যা করে গেছে, একটা কাগজ বেরিয়েছিল নরেন্দ্র একবার, মোদী যা করে অটলজির গেছে, অটলজির সত্যি আর কোনো 5 সরকার বছর, পারেনি। 5 বছর আর কংগ্রেসের 55 বছর। মোদীজি- কংগ্রেসের 55 বছরের সঙ্গে 5 বছরের তুলনা করে দেখা গেছে যা কাজ করেছে 55 বছর, যে আরো 55 বছর সময় দেওয়া হতো কংগ্রেস করতে পারত। মোদিজির সরকার, নরেন্দ্র মোদী মোদিজি যা যেতে কাজ পারে করে এটা গেছেন, কেউ পারবে না। মনমোহন সিং এর এই প্রথম দ্বিতীয় পারেনি, মানে 10 5 বছর কিচ্ছু করতে পারেনি। হ্যাঁ 5 মানে বলতেই পারবে 55 না একটাকে, 5 বছরে একটা 5 কিছু এই করেছে। ভারতবর্ষে তো রোজগার দিয়েছে, ভারতবর্ষে বিদেশ থেকে যখন- আনতে হবে না, যখন বিদেশের ঋণ নেই, ভারতবর্ষে কিছু নেই। যখন এখান দিয়ে রাহুল গান্ধী মোদীকে বিভিন্ন ভাষায় বলছে, তখন নরেন্দ্র মোদীজি ট্র্যাঙ্ক, আমাদের দেশে যে ট্র্যাঙ্ক যেটা দিয়ে যুদ্ধ হয় সেনাবাহিনী, এটার উদ্বোধন করছে। এটা তৈরি হয়েছে আমাদের দেশে। তো কি কি তৈরি হয়েছে সেটা আমরা বলছি, কংগ্রেস বলতে পারে না যে আমরা কিছু করেছি। আজ পর্যন্ত রাহুল গান্ধীকে জিজ্ঞেস করুন, এই রাজ্যের তপনদাকে জিজ্ঞেস করুন, যে আপনারা দেখান যে এই 70 বছরে আপনারা কি করেছেন, দেখান হ্যাঁ হ্যাঁ একটা কিছু উদাহরণ দেখান। ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত দেখো কি করেছে। আমি কাল পরশুদিন বলেছিলাম, তপন বাবু যেটা আপনার দিকে মানে অভিযোগ করছেন উনি যে 55 বছরে কিছুই করতে পারেনি, করতে পারেনি আপনাদের দল। না, 55 বছরে কিছু করতে পারেনি। 55 বছর বলতে ভুল, 70 বছর, 70 ওনারা বছর। 70 বছর বলে, হ্যাঁ 70 বছর 70 বছর বলে। 70 বছরের মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর পিরিয়ডটাও আছে। হ্যাঁ কাজে ওনারা মানে অটল বিহারী বাজপেয়ীও কিছু করে বলছি 70 বছর, তবে আমি এইটুকুই বলবো, আমি আর কিছু বলবো না। আর নরেন্দ্র মোদী এখানে বিজেপির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আমরা কংগ্রেস কি করেছে। এইবার 19 এর আরে নির্বাচনে কংগ্রেস কি সার্টিফিকেট করেছে, দিয়ে দেবে, বিজেপির সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। কারণ বিজেপি শুধু এইটুকুই বলবো, না না এক মিনিট আমাকে একটু এই রাজ্য থেকে সারাক্ষণ- দুজন আরে জিতবে, ভাই, এই হ্যাঁ। রাজ্য থেকে দুজন জিতবে, এমপি হ্যাঁ, বলুন। আরে ঠিক আছে, সে আলাদা জিনিস। জনগণ ভোট দেবে, সেখানে সার্টিফিকেট দেবে, সে আলাদা ভারতীয় জনতা জিনিস। পার্টি। এই যে আপনার বিজেপির সার্টিফিকেটটা নিতে দরকার নেই, এই কারণে আমি বলবো, কারণ নরেন্দ্র মোদী যখন নাকি প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, তার আগে কিন্তু ভারতবর্ষ মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। আচ্ছা বাস, আর কিছু বলবো না। যে দেশ মঙ্গল গ্রহে পৌঁছে যায় সেই দেশ কি না করেনি, সবই করেছে, সেই দেশের সবই হয়েছে। হ্যাঁ, কাজেই আর বলার কিছু নেই। তবে কিন্তু এইটুকুই 5 বলবো, বছরে যা হয়েছে 55 বছরে মানে কিছুই করতে আমি পারেননি শুধু তো। এইটুকুই এই বলবো, অভিযোগটা তো নরেন্দ্র আছে। মোদীজির 5 বছর, নরেন্দ্র মোদীজির 5 বছরে যা করেছে সেটা অনেকেই করতে পারবেন না। কারণ নরেন্দ্র মোদীর আমলে আপনার ডলারের যে দাম সেটা রেকর্ড করেছে, নরেন্দ্র মোদীর আমলে তেলের দাম রেকর্ড করেছে, নরেন্দ্র মোদীর আমলে বেকারত্ব রেকর্ড হয়েছে। হ্যাঁ, ডিমনিটাইজেশনের মতো একটা মানে কলঙ্কজনক অধ্যায় হয়েছে। জিএসটির যে কতবার অ্যামেন্ডমেন্ট হলো তার কোনো মানে রেকর্ডটা বলাটা দেখেছেন? মুশকিল। দামটা বেড়েছে, এটা কারণ দেখেছেন, কংগ্রেস কমেছে, কিন্তু এটা প্রথম দেখেছেন। থেকেই বলে এসছে, তপনদার চোখে ফ্ল্যাট পড়েনি। 18% যে করার তেলের দাম জন্য। বেড়েছে এটা কাজে দেখেছে, এগুলি কথা বলে তেলের লাভ দাম নেই। কমেছে এটা দেখিনি। আচ্ছা, তেলের দাম কমেছে, কমেছে যে এটা আরে দেখিনি। এবার ভাই আমি জানি না, দাদা, আমি- এটাও বলবেন। আরে আমি জানি না তুমি আমার বিজেপির ছোট ভাইয়ের গুণ- কাছে কি গুণ- আছে, গুণটাও বলবেন। তবে এইটুকুই বলবো যে ভারতবর্ষের আজকের দিনে প্রতিটা নাগরিকের মাথায় 61,000 টাকা ঋণ আছে। 61,000 টাকা ঋণ আছে, কারণ গত 5 বছরে, এটা সেপ্টেম্বর 2018 রিপোর্ট, ক্যাগ রিপোর্ট, যে 82,03,253 কোটি টাকা ঋণ এই গভর্নমেন্টের, যা নাকি আগের গভর্নমেন্টে ছিল 54,90,764 কোটি টাকা, মানে 49% ইনক্রিজ হয়েছে। আর ডলার, তেল, নরেন্দ্র মোদীজি শপথ লওয়ার কয়েক মাসের মধ্যে নরেন্দ্র মোদীজি কিন্তু নিজে স্বীকার করেছে যে আমি ভাগ্যবান প্রধানমন্ত্রী, কারণ আমার শপথ নেওয়ার কয়েক মাসের মধ্যে কাঁচা তেলের দাম অনেক কমে গেছে।
যখন ইউপিএন 2014 তো এটা ছিল $114 পার ব্যারেল। খুব সংক্ষেপে বলতে হবে তপন বাবু, কারণ আমাদের সময় কিন্তু শেষ হয়ে নরেন্দ্র মোদীজি আমলে সেটা হয়ে গেল মোদীজির নিজের কথা, মানে $53 আপনার না, $53 দেশের প্রধানমন্ত্রী আপনার আরে না। দেশের প্রধানমন্ত্রী আমি আপনার প্রধানমন্ত্রী না, নরেন্দ্র মোদীজি আরে নরেন্দ্র মোদীজির আমলে প্রধানমন্ত্রীকে নিজের সেটাই তো দেশের প্রধানমন্ত্রী আরে যে বলতেছেন। সেটা না কে বললো কাজী আপনি এই তো যে বললেন আপনার আপনার প্রধানমন্ত্রী। তেল কেনা এবং 9 বার এক্সাইজ ডিউটি উনি বাড়িয়েছেন। এগুলো তো বিরোধিতার জন্য বিরোধিতা নো করছেন। বিরোধিতা না, কে বললো বিরোধিতা? বিজেপির হ্যাঁ, উনি বলছেন যে আপনাদের চোখে পড়ে না, উন্নয়ন হয়েছে, কর্মসংস্থান হয়েছে, কোথায় প্রতিশ্রুতি উন্নয়নটা? পূরণ হয়েছে, আপনি আপনাদের আমাকে চোখে পড়ে বলুন না। উন্নয়নটা কোথায়? কোথায় হলো উন্নয়নটা? দেখান আমি দেখাবো। আপনাদের চোখে পড়ছে না। আগরতলা থেকে সাবরুমের রাস্তাটার দিকে তাকান। আরে যেটা আগরতলা কংগ্রেসের থেকে সময় মনমোহন সিং এর সময় কি এই রাস্তার পয়সা এসেছিল? আরে কে সে বললো? পয়সা এসেছিল কি? আরে না, নিতিন এ- গাডকারি এসে উদ্বোধন করে গেছে এটা। এই রাস্তা এই নরেন্দ্র মোদীজির একটা গুণ আছে, কারণ ভারতবর্ষের বহু রাস্তা, বহু এক্সপ্রেস রোড কমপ্লিট হয়েছে, তো মানুষ কিন্তু হুটখোলা জিপে বাই বাই করেনি। 4 বছরে- নরেন্দ্র মোদীজি 9 কিলোমিটার রাস্তা উদ্বোধন করে বাই বাই করেছে। আর ভারতবর্ষের 9 বহু বড় বড় রাস্তা এবং ব্রিজ সেগুলি ইউপিএর আমলের মানে 93%, 95% কাজ কমপ্লিট। নরেন্দ্র মোদীজির আমলে বাকিটা কমপ্লিট হয়েছে। নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন হয়েছে, ক্রেডিট নিয়েছে। উদ্বোধন করছেন উদ্বোধন কংগ্রেস করছেন। আর কিছু কংগ্রেস না, আমলে, আমি ইউপিএ বলছি, আমলের আর কিছু না, বলছি। উদ্বোধন। ইউপিএর আমলে তৈরি করা শুরু করেছে জিনিসগুলো তো। উদ্বোধন করছেন শুরু নরেন্দ্র করেছে মোদী। তো। আমি বলছি এই যে ত্রিপুরা রাজ্যে অনেকে বলেছিল 4 বছর লাগবে ব্রডগেজ ট্রেন আসতে, ঠিক আছে, আর নরেন্দ্র মোদীজি বলেছিল 18 মাসের মধ্যে আসবে। দেখা গেছে 14 মাসের মধ্যে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেল রাস্তা কমপ্লিট, মেগা ব্লক 14 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। বেশ ভালো কথা। সেই- যেটা সেখানে আজকে একদম। রাজধানী, হ্যাঁ, বিভিন্ন দিল্লি থেকে ট্রেন আসা, কলকাতাতে ট্রেন, ত্রিপুরার মানুষ কখনো ভারতবর্ষের এই ছোট্ট হ্যাঁ, আপনার ইন্টারনেট ট্রেনকে শেষ বন্ধ করে একদম। দিয়ে তারপর আসবে বিরোধীরা তো 14 হ্যাঁ। মাসের মধ্যে প্রতিশ্রুতির আরো আগে 4 মাস আগে ট্রেনের উদ্বোধন হয়েছে। কমলবাবু, বিরোধীদের বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, আপনারা এরা তো যে অভিযোগ করবেই। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো পূরণ করতে পারেননি। 2 কোটি বেকারের কর্মসংস্থান, চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, পূরণ করতে পারেননি। আপনাদের প্রতিশ্রুতি ছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে পেয়ে যাবে প্রত্যেকটা দেশবাসী, কিন্তু পায়নি। 15 লক্ষ টাকা না পেলেও কৃষকরা কিন্তু 6,000 টাকার মধ্যে 2,000 টাকা পেয়ে কিন্তু গেছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, তো বলে না। কিন্তু তখন দুর্ভাগ্যজনক তারা হাসি মুখে বলতো যে কৃষকদের কিন্তু জন্য না, এই বলি, কিন্তু আমি- দুর্ভাগ্যজনক আমি- এদেশের সেটা ইঞ্জিনিয়ারদের বিগত দিনে এদেশের ঘটেনি। ইঞ্জিনিয়ারদের পকোড়া ভাজার জন্য, এদেশের পকোড়া বিক্রি করার জন্য suggest ধর্নাগ্রস্ত করতে হয়ে না। রাস্তা এসব জিনিস বলবে না। ধর্নাগ্রস্ত আপনি রাস্তা বলেন, আমি খুব পকোড়া ভালো ভাজতে পিএইচডি রাস্তায়। হোল্ডাররা ডক্টরেট নেওয়া লোককে সে এগুলো কিন্তু না যে পকোড়া বিক্রি করে কেন এই আপনারা- পকোড়া বিক্রিটা একটা কর্মসংস্থান। একদম, আমরা কিন্তু উনারই অনুষ্ঠানের শেষে- রাস্তা নিয়েছে বিপ্লব বাবু, উনি বলেছে যে পানের দোকানদারি করো, নয়তো গায়ে পালো। হ্যাঁ। হ্যাঁ, গায়ে গায়ে পালো। আছে। তো শিক্ষিত কৃষকের ওনারা ধরে নিয়েছে, কৃষকের ছেলে কৃষকই আমার- থাকতে হবে, মূর্খ থাকতে হবে, না, না, তাকে এটা- শিক্ষার এটা- আলো আপনি কি কারণ বলছেন কোন এটা? শিক্ষিত লোক কি কৃষকের পকোড়া ছেলে বাঁচতে কৃষক যাবে হলে নাকি? কি লস আছে নাকি? হ্যাঁ, লস আছে নাকি? শিক্ষিত বেকাররা কৃষি কাজ করতে পারে না, আমরা- এগ্রিকালচারে তাদের হাত ঠিক, লাগাতে ঠিক, পারে না। agriculture। বাবার যদি 5 কানি জমি থাকে, সেখানে সেই জমিকে আরো ধান ফলানো, নতুন করে শস্য একদম, ফলানো, এটাকে একদম, মানে একদম। লজ্জাজনক বিষয় নাকি? একদম। ওনারা বলছেন একটাই শিখেছেন, চাকরি দিতে হবে, চাকরি দিতে হবে, এটাই শিখেছেন, আর বেশি কিছু শিখাতে পারেন। কর্মসংস্থান যুবকদেরকে নষ্ট একদম, করছেন এই একদম। কংগ্রেসী নেতারা হ্যাঁ। আর সিপিএম এর নেতারা। একদম, একদম। কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি কাজ করলেও সেখানে কর্মসংস্থান হয়। একদম। বিপ্লব দা কি ভুল করেছেন কারণ নাকি? কংগ্রেসের যেটা নেতারা প্রতিশ্রুতি- মিথ্যা না, প্রতিশ্রুতি দেয় না, 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 তপন বাবু। বিপ্লব দা তো আর প্রধানমন্ত্রী মিথ্যা ছিলেন না। প্রতিশ্রুতি দেয় না। বিপ্লব দেব তো 2000 টাকা প্রধানমন্ত্রী ভাতা ছিলেন না, করব, মুখ্যমন্ত্রী ছিলেন না। সপ্তম বেতন বিপ্লব বেতন দেব আমরা আমরা দেব, সাধারণ ঘরের ছেলে হ্যাঁ, মুখ্যমন্ত্রী চাকরি হয়েছে, দেব। তার জন্য বিপ্লব দেব এই কথা বলেন। মিথ্যা প্রতিশ্রুতি আমরা কিন্তু কংগ্রেস দেয় না। বিশ্বাস করেন, আমরা কিন্তু ওই অনুষ্ঠানের কর্মকে- একদম শেষ কর্মকে পর্যায়ে অনুষ্ঠানের এগিয়ে নিয়ে যেতেন একদম এবং অনুষ্ঠানের যুবকদেরকে আমরা motivation করেন। একদম শেষ পর্যায়ে এসে গেছি তখন যে তারা তো
এইসব একদম বিশ্বাস করে না। তপন বাবুদের যে অভিযোগ, বিরোধীদের যে অভিযোগ, এ দেশে বা এ রাজ্যে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি কর্মসংস্থানের জন্য দিয়েছিল এগুলো পূরণ হয়নি, কিন্তু যেগুলো প্রতিশ্রুতি দেয়নি সেই ধরনের প্রতিশ্রুতি কিন্তু পালন হয়েছে, সেটা তপন বাবুদের ভুলে গেলে চলবে না। কৃষকদের জন্য যে বিভিন্ন ধরনের প্রকল্প, এক যেটা- মিনিট, আমাকে- না, আমাকে- না, আজকে- এই পয়েন্টটা আমাকে এই বলতে দিন। শেষ- না, আমাকে শেষ এই পয়েন্ট- একটা- এই শেষ একটা পয়েন্টটা প্রশ্ন। বলতে দিন। শেষ একটা- কৃষকের পয়েন্টটা আমাকে বলে বলতে দিন। এই রাজ্যে বলতে দিন আমাকে কৃষকের আজকে ব্যাপারে। শেষ- দিনে সাত না, হাজার- সেটা- 6,000 টাকা। আমাকে শেষ তিনটে একটা- ইনস্টলমেন্ট শেষ- 6,000 শেষ টাকা, প্রশ্নের 2,000 উত্তর টাকা দিয়ে- ভোটার বাজারে। শেষ প্রশ্নের উত্তর দিয়ে ভোটার শাসক দলের বাজারে নেতা- এই কথা বলবেন না। শাসক দলের- কংগ্রেস দেখিয়েছে ভোটার- মধ্যে হ্যাঁ, তপন বাবু। ছত্তিশগড়, আপনারা কথা- রাজস্থানে। আচ্ছা, ঠিক আছে তপন বাবু, আপনারা কথা বলেছেন, মার্কেটিং করেন আপনারা, তপন ভোট দিয়ে বাবু, ব্যবসা আপনারা করেন। ভোটের বাজারে 2,000 টাকা। আপনারা কথা বলেছেন, আমাকে এরা শেষ একটা পয়সা প্রশ্ন দিয়ে করতে কথা দিন। বলে। আমাকে ভোটের শাসক বাজার। দলের নেতার কাছে একটা আজকে প্রশ্ন করতে দিন। কৃষক- আরে শাসক দলের নেতার কাছে কৃষকের আমাকে একটা ব্যাপারটা প্রশ্ন করতে দিন। বলবেন। তো কমল বাবু, ভোটের বাজার বললে কৃষকের ব্যাপারটা কমল বাবু, বলবেন ঠিক আছে। আমাকে। লজ্জিত করা হয়। টাইম কমল নেই, বাবু, আপনারা শেষ- বলতে আমাদের চাইবেন। সময় শেষ। আমাদের কৃষকের ব্যাপার বললে এখানে আর জবাব আমাদেরকে থাকবে না। এখানেই শেষ করতে হবে। শেষ একটা প্রশ্নের উত্তর খুব সংক্ষেপে দু এক কথা আমি জেনে নেবার চেষ্টা করব। তপন বাবুদের অভিযোগ থাকে, বিভিন্ন দলের সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ থাকে, বিরোধী দলগুলোর অভিযোগ থাকে, কিন্তু যে বিষয়টা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে না হয়নি সেটা দেশের মানুষ বিচার করবে। আগামী লোকসভা নির্বাচনের ভোট বাক্সে ইভিএম এ তার প্রমাণ পাওয়া যাবে। কিন্তু যে প্রশ্নটা, এই দেশে ইঞ্জিনিয়ারদের রাস্তায় পকোড়া নিয়ে পকোড়া ভেজে সেখানে প্রতিবাদে সামিল হতে হয়, কতটুকু দুর্ভাগ্যজনক কিনা, সেটা কতটা দুর্ভাগ্যজনক, এবং সেই যে বিরোধীদের অভিযোগগুলো তার সত্যতা বা তার স্বীকৃতি কতটা দেয়, এই প্রশ্নের উত্তর আপনি দু এক কথার মধ্যে দিয়ে আজকের কিন্তু অনুষ্ঠান আমি শেষ করতে চাই, এবং আমাদের খুব আর খুব এই কম রাজ্যে- সময়ের মধ্যে। এই রাজ্যে কংগ্রেস বিগত দিনে বারবারই বিরোধী না, দলে ছিল, না, সরকার পক্ষ ছিল। একদম আমি দু কথা অল্পতে যদি বলছি, উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমাদের নিয়ে যে বলছেন, হ্যাঁ। এই রাজ্যের যুবকদেরকে সবসময় হেয় করেছেন, অশিক্ষিত হ্যাঁ। বলেছেন। কেন দেশে নরেন্দ্র মোদী সরকার, দেশে নরেন্দ্র মোদী সরকার, দেশে নরেন্দ্র মোদী সরকার এরা পালন করে না। একদম। ভারতীয় জনতা পার্টির ডিউটি হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যুবকদেরকে আরো বেশি করে রাস্তা দেখানো কিভাবে, এবং একদম, ধন্যবাদ, নেশামুক্ত ত্রিপুরা ধন্যবাদ। করা। এটা হচ্ছে ভারতীয় জনতা ধন্যবাদ, পার্টি। ধন্যবাদ, ভারতীয় ধন্যবাদ। জনতা আমাদের পার্টির তর্কযুক্ত যে- অনুষ্ঠান কিন্তু আমাদের আজকের আজকে- এখানেই শেষ করতে হচ্ছে। যে বিষয়টা আমরা বিজেপির যিনি রয়েছেন তা ওনার কাছ থেকে যেটা বলছেন, যুবকদের কিন্তু বিজেপি সরকার রাস্তা দেখাচ্ছে কিভাবে কর্মসংস্থান করতে হয়। আজকের তর্কযুক্ত অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।